ভিসকোসিটি জিনিসটা কি আমরা মূলত মনে রাখবো ফ্রিকশন আর কি, সহজ কথায়, মানে সহজে বোঝার জন্য। তো লিকুইডের জন্য চিন্তা করো, আমি তাকে যত টেম্পারেচার দিব, আমরা এখানে টেম্পারেচার ইফেক্ট দেখবো বোথ অন লিকুইড আর গ্যাস। তো লিকুইডের একটা মিনিমাম মোটামুটি একটা ইন্টারমলিকুলার ফোর্স থাকে, সলিডের মতো তো স্ট্রং না, গ্যাসের মতো তো উইক না, থাকে আর কি কিছু একটা। তো যখন আমি তার টেম্পারেচার বাড়াবো, তার যে মলিকিউল গুলো অনেক বেশি ছোটাছুটি করবে, এবং মলিকিউল যখন ছোটাছুটি করবে তার মানে কি তার ফ্রি ফ্লোটা বেড়ে যাবে না? হ্যাঁ ভাইয়া। সে যখন ফ্রিলি মুভ করতে পারতেছে, এবং ফ্রিলি মুভ করতে পারার অর্থটা কি? তার ফ্রিকশন যে বা ভিসকাস যে ফোর্স, সেটা কমে যাচ্ছে না? জি ভাইয়া, কম। সো দ্যাট মিনস হচ্ছে আমরা ফ্লোজারটা এভাবে সাজাতে পারি যে যখন হচ্ছে আমি টেম্পারেচার দিচ্ছি, আমি তো জানি যে টেম্পারেচার বাড়ানো মানে কি মলিকিউল গুলো একজন আরেকজন থেকে দূরে সরে যাচ্ছে, তো এটা তো আমি জানি একদম বেসিক, যেটা ছোটবেলার। ওকে, তো টেম্পারেচার আমি বাড়াচ্ছি, অ্যাজ এ রেজাল্ট তার ইন্টারমলিকুলার ডিসটেন্স বেড়ে যাচ্ছে, অথবা আমরা বলতে পারি ইন্টারমলিকুলার ফোর্সটা কমে যাচ্ছে বা ডিসটেন্স বেড়ে যাচ্ছে, এবং অ্যাজ এ রেজাল্ট তার ফ্রি ফ্লোটা বেড়ে যাচ্ছে, এবং ফ্রি ফ্লো বেড়ে যাওয়া মানে হচ্ছে তার ভিসকাস ফোর্সটা কমে যাচ্ছে। সো এই ফ্লোচারটা হচ্ছে আমরা মনে রাখবো, টেম্পারেচার, ইন্টারমলিকুলার ফোর্স কমে যাচ্ছে, ফ্রি ফ্লো বেড়ে যাচ্ছে, এবং ভিসকাস ফোর্স আলটিমেটলি কমে যাচ্ছে। এটা কি ক্লিয়ার সবার কাছে? মাহিন, নাফিস, তুমি কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝছি। ওকে, ব্যাপারটা আসলে গ্যাসের ইন্টারমলিকুলার ফোর্সটা কিন্তু অলরেডি কম। হ্যাঁ, এখন আমি যে তার টেম্পারেচার বাড়াবো, টেম্পারেচার বাড়ালে তার ইন্টারমলিকুলার ফোর্সটা কমে যাবে, এরকম ব্যাপার আসলে না। অলরেডি তার মানে কমলেও খুব সিগনিফিকেন্ট ভাবে কমবে না, কজ তার ইন্টারমলিকুলার ফোর্স অলরেডি অনেক কম। তো এখানে কি হয়, ইন্টারমলিকুলার ফোর্সটা বেড়ে যাচ্ছে, সরি ইন্টারমলিকুলার ফোর্সটা এখানে আমরা ফ্যাক্ট করব না, টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে তার কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে, এটা আমরা এখানে অ্যাকাউন্টে আনবো। সো তার কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়া মানে কি তার ভেলোসিটি বেড়ে যাচ্ছে, এবং একটা জিনিস, তার এই যে ভেলোসিটি যে তার বেড়ে গেল, এই ভেলোসিটি বেড়ে যাওয়া মানে কি তারা এখন বেশি ছোটাছুটি করবে, তার মানে কি তাদের কলিশন রেটটা বেড়ে গেল না? এবং কলিশন রেট যত বেড়ে যাবে তার মানে কি একজন আরেকজনকে তত বেশি বাধা দিবে, এবং এই বাধাটাকে আমরা ভিসকাস ফোর্স হিসেবে কাউন্ট করছি। তো একজন যেহেতু আরেকজনকে বেশি বাধা দিচ্ছে, তার মানে তাদের ভিসকাস ফোর্সটাও বেড়ে যাচ্ছে। তো এটার ফ্লোচার্টটা কিরকম হবে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট কাইনেটিক এনার্জি ভেলোসিটি বেড়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট কলিশন বেড়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট ভিসকাস ফোর্সটা বেড়ে যাচ্ছে। তো 2 নম্বরের কোশ্চেনে যদি আসে, আমরা একের পর কিভাবে পয়েন্ট দিয়ে 4-5টা লাইনে জিনিসটা লিখে দিব। ভাইয়ার নিচে সিআরএমএস মানে কি? ভাইয়ার নিচে সিআরএমএস মানে কি এটা? রুট মিন স্কয়ার, এটা আমরা চ্যাপ্টার 10 এ দেখবো। আচ্ছা, লিখে দিয়েছে এটা 10ম অধ্যায়, চ্যাপ্টার 10 এ কি আমরা রুট মিন স্কয়ার নামে একটা ফর্মুলা শিখবো। তো সেখানে দেখবো আর কি যে রুট মিন স্কয়ার যে জিনিসটা, সেটা ডিপেন্ডেন্ট হচ্ছে এরকম একটা ফর্মুলা আসে 3RT/m। m হচ্ছে মলিকুলার মাস, একটা গ্যাসের জন্য কনস্ট্যান্ট জিনিস, আর তো একটা কনস্ট্যান্ট যার ভ্যালু 8.31, এবং টি হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার তো চেঞ্জ হইতেই পারে, টেম্পারেচার যত বাড়বে আলটিমেটলি সি প্রপোর্শনাল টু রুট টি হয়ে যায় আর কি। টেম্পারেচার যত বাড়বে, রুট মিন স্কয়ার ভেলোসিটি, এটা অ্যাকচুয়ালি তার ভেলোসিটি তত বাড়তে থাকবে। তো এখানে একটা কোশ্চেন যে কেন নরমাল ভেলোসিটি না ধরে রুট মিন স্কয়ার ভেলোসিটি ধরা হয়? তো ভেলোসিটি জিনিসটা আসলে একটা ভেক্টর, তাই না? তো একটা জিনিসের মনে করো ভেলোসিটি এদিকে 5, আর একটা জিনিসের এদিকে ভেলোসিটি 3। আমি যদি এখন তাদের অ্যাভারেজ ভেলোসিটি করি, জাস্ট অ্যাভারেজ ভেলোসিটি কত আসবে আসলে? 1 আসবে। কারণ কি 5 - 3/2, বুঝতে পারছো? কারণ দুই জিনিস অপোজিট ডিরেকশন। কিন্তু আমি তো এখান থেকে 1 থেকে তো আসলে অ্যাকচুয়াল ইনফরমেশন পাবো না, তাই না? কজ সে কোন দিকে যাচ্ছে এটা তো আমার ম্যাটার না। আমি যে যখন একটা কণা কতটুকু জোরে, পার্টিকেল গুলো কতটুকু মুভ করতেছে, এটা জানার জন্য তো আমাদের এই 1 দরকার নাই। আমার তো আমি চাচ্ছিলাম যে এটা 5 এটা 3 দুইটাই আমাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো এই জন্য করা হয় কি, সবগুলোকে স্কোয়ার করা হয়, 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এরকম করে হচ্ছে রুট করা হয়। তারপর হচ্ছে মনে করো 3টে আছে, 3 দিয়ে ডিভাইড করা হলো।
চ্যাপ্টার 10 এ আমরা ডিটেইলস দেখবো, এখন আপাতত বোঝার দরকার নাই এত কিছু। জাস্ট নামটা হচ্ছে রুট মিন স্কয়ার, এটা ভেলোসিটি বোঝানো হয়। আচ্ছা, তাহলে এই লিকুইড আর গ্যাসের উপর টেম্পারেচারের ইফেক্ট থেকে সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। অলরাইট, এখন আমরা দেখব হচ্ছে স্টোকস ল। তো স্টোকস বলছিল আসলে কি, মূলত স্টোকস বলছিল যখন কোনো কিছু একটা জিনিস নিচের দিকে পড়তে থাকে তখন হচ্ছে এই উপরের দিকে একটা ফোর্স কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে। তো উপরের দিকে যে ফোর্সটা কন্টিনিউয়াসলি কাজ করে, এই ধরো ধরো একটা বলকে আমি ফালাচ্ছি এখানে নিচে, দেখো একটা বল নিচের দিকে পড়তেছে। তো যখন উপর নিচের দিকে সে পড়ে, তার দুইটা পাশ ঘিরে এই যে ইউ তার ট্যানজেন্ট বরাবর দুইটা ফোর্স উপরের দিকে কাজ করে। এই যে দুইটা ফোর্স উপরের দিকে কাজ করতেছে, এই ফোর্সটাকে যে নিচে তাকে নামতে বাধা দিচ্ছে কিছুটা, এই ফোর্সটাকে বলা হয় স্টোকস ল। বুঝতে পারছো? ভাইয়া কোন বাধাটা একটু আবার বলবেন? মানে বাধা দিচ্ছে মানে যখন একটা জিনিস নিচের দিকে পড়বে, বলকে একটা বল একটা লিকুইডের মধ্য দিয়ে, তখন ওই লিকুইডটা তাকে উপরের দিকে একটা ফোর্স দিবে, তাকে সহজে নিচে নামতে দিবে না। এই যে উপরের দিকে তাকে ফোর্সটা দিচ্ছে, এখানে দেখো দুইটা এফ দিয়ে দেওয়া তার মাথা ঘেঁষে, এই যে একটা বল তার ট্যানজেন্ট বরাবর দুইটা ফোর্স উপরের দিকে দিয়ে দেওয়া। আচ্ছা এই যে ফোর্সটা, এটাকে বলা হচ্ছে স্টোকস ফোর্স। এবং এই স্টোকস ফোর্সটার রিজন হচ্ছে মানে ভিসকাসিটি। মূলত ভিসকাসিটির জন্যই হচ্ছে, ভিসকাসিটি জিনিসটা কি বাধা দেয় না, রিলেটিভ মোশনে বাধা দেয়। জি ভাইয়া। সো এই যে সে রিলেটিভ মোশনটা বাধা দিচ্ছে, কোনো কিছুকে নিজে সহজে পড়তে দিচ্ছে না, এই জিনিসটাকে বলা হচ্ছে ভিসকাস ফোর্স। এটা অ্যাকচুয়ালি একটা ফ্রিকশন ফোর্স বলতে পারো তুমি সহজ হিসাবে, যদি বোঝার জন্য বলতে চাও। খাতায় লেখা ঠিক হবে না ফ্রিকশন, যেহেতু এটা লিকুইড গ্যাসের ব্যাপার। সহজ কথা, এটা হচ্ছে একটা ফ্রিকশন ফোর্স। হ্যাঁ, তাহলে এটা আচ্ছা, বুয়েন্সির সাথে এই ম্যাচ জিনিসটা করে কিসের ফেললো না? বুয়েন্সির সাথে ম্যাচ করে ফেললো কিনা, রাইট। এই যে এই মেইন কথা হচ্ছে বুয়েন্সি কিন্তু কখন কাজ করে, যখন হচ্ছে একটা অবজেক্টকে তুমি যখন পানিতে চুবাইলা, তখন এই বুয়েন্সির অ্যামাউন্টটা কি, ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ভলিউম অফ লিকুইড, তাই না? হ্যাঁ ভাইয়া। আবার চিন্তা করো, ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ভলিউম অফ দ্য লিকুইড, মানে যতটুকু পানি পড়ে সেই পরিমাণ ফোর্সে কিন্তু উপরের দিকে তাকে দেওয়া হচ্ছে। এটাই কি বুয়েন্সির অ্যামাউন্ট ছিল না, ভি রো জি? জি ভাইয়া। এটা ছিল বুয়েন্সির ডেফিনিশন। হুম কিন্তু এটা এই বুয়েন্সির সাথে কিন্তু ভেলোসিটির কোনো রিলেশন নাই। মানে একটা অবজেক্ট তুমি যত জোরেই নিচের দিকে যাক না কেন বা যত আস্তেই যাক না কেন, এটার সাথে কিন্তু বুয়েন্সির কোনো রিলেশন নাই। বুয়েন্সি কিন্তু কত ভেলোসিটিতে সে যাচ্ছে তা দ্বারা ইনফ্লুয়েন্সড হবে না। বাট এই যে স্টোকস ফোর্সটা, সে কিন্তু ভেলোসিটি দ্বারা ইনফ্লুয়েন্সড হবে, ইভেন সে রেডিয়াস দ্বারাও ইনফ্লুয়েন্সড হবে। এখানে হচ্ছে তার মেইন ডিফারেন্সটা। বুয়েন্সি হচ্ছে তুমি যে কোনো শেপের অবজেক্ট ফালাতে পারো, ডাজন্ট ম্যাটার তুমি যেই অবজেক্টই ফালাও না কেন, সে হচ্ছে সেম পরিমাণ ফোর্সই পাবে। ধরো তুমি যদি ধরো কিভাবে বোঝানো যায়, 5 মিটার কিউব ভলিউমের একটা বলকে ফালাও, একটা তুলার বলকে ফালাও, একটা লোহার বলকে ফালাও, তার বুয়েন্সির অ্যামাউন্ট কিন্তু ভি রো জি। ভিটা হচ্ছে তার ভলিউম, রোটা হচ্ছে কিন্তু পানির ডেনসিটি আর জি টু জি। এটা কিন্তু ম্যাটার করতেছে না। ইভেন তুমি কত জোরে নিক্ষেপ করতেছো, এটাও বুয়েন্সির জন্য ম্যাটার করতেছে না। কিন্তু স্টোকস ফোর্সে এসে তার রেডিয়াস কত এবং সে কত ভেলোসিটিতে যাচ্ছিল নিচে, সেটা কিন্তু ম্যাটার করতেছে। এটা হচ্ছে তাদের একটা ডিফারেন্স। জি ভাইয়া বুঝছি। বুঝছো? ওকে, তো এফ হচ্ছে প্রফেশনাল, দেখতেই পাচ্ছি আরভি। তো এখানে আমরা কনস্ট্যান্ট নিয়ে আসি, কনস্ট্যান্টটা হচ্ছে 6 পাই এটা। 6 পাইটা হচ্ছে কনস্ট্যান্ট, সে রেডিয়াসের উপর প্রপোর্শনাল, ভেলোসিটির উপর প্রপোর্শনাল। সো স্টোকস ফোর্স ইকুয়াল টু 6 পাই এটা আরভি। এতটুকু জানলেই আপাতত চলবে। এটা কি সবার কাছে ক্লিয়ার? নাফিস, হচ্ছে আমরা কি কি শিখলাম এখন পর্যন্ত সবকিছু কাজে লাগবে। আমরা এই যে যখন ফ্লুইডে ঢুকলাম তখন থেকে যা যা শিখলাম সেটা একটু কম্পেয়ার করবো। তার আগে একটু দেখে নেই একটা জিনিস। আচ্ছা, এটা চিন্তা করে দেখো, বৃষ্টি যখন ধরো একটা পানির ফোঁটা, নর্মালি যখন কিভাবে বোঝানো যায়, ধরো তুমি ট্যাপের নিচে যখন মাথা দিলা বা ট্যাপের নিচে হাত দিলা, একটা ভেলোসিটিতে পানি পড়তেছে।
ট্যাপটা যদি একটু উপরে উঠায় দাও বা ট্যাপ থেকে তোমার হাতের ডিস্টেন্স যদি বাড়ায় দাও, হাতে কি ফিল করতে পারো না যে পানিটা আর একটু জোরে পড়তেছে? হ্যাঁ ভাইয়া, ভারী ভারী মনে হয়। ভারী ভারী মনে হয়, রাইট? তার মানে তুমি যত নিচে যাবা পানির ভেলোসিটি কিন্তু তত বাড়তে থাকবে এবং বেশি হুম। ভারী মনে হইতে থাকবে, বেশি ফোর্স মনে হইতে থাকবে। তাহলে চিন্তা করো বৃষ্টির পানি সেই কোন উপর থেকে পড়ে, হ্যাঁ, সে যদি আসলেই কন্টিনিউয়াসলি তার ভেলোসিটি বাড়তে থাকতো, সে তো আমাদের মাথা ভেদ করে পাতা চলে যাইতো, এত বিশাল ভেলোসিটি নিয়ে নামতো, তাই না? হিউজ পরিমাণ একটা ভেলোসিটি কিন্তু অ্যাটেন্ড করতো। হোক পানির কণা, স্টিল ভেলোসিটি অনেক বেশি হইতো। কিন্তু আমাদের গায়ে যখন বৃষ্টি পড়ে আমাদের কিন্তু কিছুই মনে হয় না, খুব আরাম লাগে। মানে এত উপর থেকে একটা ভারী জিনিস পড়ার কথা, সেটা কিন্তু হয় না আসলে। এটা কেন হয় না? মানে কেন আমাদের কাছে মনে হয় না বৃষ্টির পানি এত জোরে পড়তেছে মাথায়, এরকম মনে হয় না? কিন্তু এটা কেন হয় না এই জিনিসটা এখন একটু দেখবো। তো একটা জিনিস যখন নিচে পড়তে থাকে কন্টিনিউয়াসলি, তখন তার উপর কি কি জিনিস কাজ করে? তার উপর হচ্ছে, এক মিনিট, রাইট, তার উপর হচ্ছে তার যে ওয়েটটা সেটা কাজ করে এবং তার ওয়েট স্বাভাবিকভাবেই তাকে নিচের দিকে নামাইতে চায় এবং তাকে নিচের দিকে নামতে বাধা দেয় কে কে? একটা হচ্ছে বুয়েন্সি ফোর্স আর একটা হচ্ছে স্টোকস ফোর্স। তার মানে এই দুইটা ফোর্স কিন্তু তাকে নিচে নামতে বাধা দিবে, তাই না? জি ভাইয়া। তার মানে যতক্ষণ পর্যন্ত ওয়েটের ভ্যালুটা বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে নিচে নামতে থাকবে। যতক্ষণ পর্যন্ত, আর এফ প্লাস ইউ দুইটাই যেহেতু উপরের দিকে কাজ করে বা বাধা দেয়, যতক্ষণ পর্যন্ত ডাব্লিউ গ্রেটার দেন এফ প্লাস ইউ ততক্ষণ কিন্তু নিচের দিকে একটা নেট ফোর্স থাকবে, রাইট? জি ভাইয়া। এবং যতক্ষণ পর্যন্ত নিচের দিকে নেট ফোর্স থাকবে, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তার মানে যতক্ষণ নেট ফোর্স থাকবে ততক্ষণ পর্যন্ত একটা থাকবে এবং যতক্ষণ অ্যাক্সিলারেশন থাকবে ততক্ষণ পর্যন্ত ভেলোসিটি বাড়তে থাকবে। তার মানে একটু ব্যাপার কি সবার কাছে ক্লিয়ার যে নরমালি ডাব্লিউ গ্রেটার দেন এফ প্লাস ইউ যতক্ষণ ততক্ষণ পর্যন্ত ভেলোসিটি বাড়তে থাকবে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না না ভাইয়া। ভাইয়া। আচ্ছা, না ভাইয়া। এখন বুয়েন্সির আসলে, হ্যাঁ বলো, কিছু বলছো? না ভাইয়া, কিছু না। আচ্ছা, এখন বুয়েন্সির সাথে কিন্তু ভেলোসিটি কোনো রিলেশন নাই। বুয়েন্সির ফর্মুলা হচ্ছে ভি রো জি। সো ভেলোসিটি যতই বাড়ুক বুয়েন্সির আসলে কিছু আসে যায় না, সে যা ছিল তাই থাকবে। কিন্তু স্টোকস ফোর্সে গিয়ে 6 পাই ইটা আর ভি, এখানে একটা ভি আছে, তার মানে ভেলোসিটি যত বাড়বে স্টোকস ফোর্সটাও কিন্তু মানে কন্টিনিউয়াসলি তত বাড়তে থাকবে, তাই না? জি ভাইয়া। তো এই স্টোকস ফোর্সটা যে কন্টিনিউয়াসলি বাড়তেছে, বাড়তে বাড়তে একসময় হবে কি, ডাব্লিউ ইকুয়াল টু এফ প্লাস ইউ হয়ে যাবে। সরি, তো যখন ডাব্লিউ ইকুয়াল টু এফ প্লাস ইউ হয়ে গেল, তার মানেটা আসলে কি? এখন কি আর কোনো নেট ফোর্স আছে? নেট কিন্তু কোনো ফোর্স নাই, তার মানে ডেল এফ ইকুয়াল টু 0 বলতে পারি নেট এফ। তার মানে কি কোনো ত্বরণও নাই, অ্যাক্সিলারেশনও নাই, এবং যেহেতু কোনো অ্যাক্সিলারেশন নাই তার মানে কি ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাবে না? জি ভাইয়া। এই যে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে গেল, তার মানে এই যে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেল, এই ভেলোসিটিটাকেই আমরা বলি হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। তো এই টার্মিনাল ভেলোসিটি অ্যাটেন্ড করাটার মাধ্যমেই হচ্ছে আমরা দেখি যে বৃষ্টির ফোঁটা অনেক উপরে থাকতে একটা টার্মিনাল ভেলোসিটি অ্যাটেন্ড করে ফেলে, সো আলটিমেটলি যতই নিচে নামো এরপর তার ভেলোসিটি আর বাড়ে না। ঠিক হচ্ছে কথা। ভাইয়া, উপরের কেসটাতে নেট ফোর্স আছে কিন্তু নিচেরটাতে নাই, এটার কারণটা কি একটু বলবেন আবার? হ্যাঁ, ওই যে উপরেরটাতে নেট ফোর্স আছে, তার মানে কি নিচের দিকে একটা নেট ফোর্স থাকা, একটা নেট অ্যাক্সিলারেশন আছে, হ্যাঁ নেট ভাইয়া। অ্যাক্সিলারেশন থাকা, ভেলোসিটি কন্টিনিউয়াসলি বেড়ে গেল। হুম। এখন ভেলোসিটি বাড়তেছে মানে কি সে স্টোকস ফোর্সটাও বাড়ায় দিচ্ছে। হ্যাঁ। সো মনে করো এটা ছিল 5 আর একটু ছিল 3, এখন স্টোকস ফোর্সটা বাড়তে বাড়তে যখন স্টোকস ফোর্স আর এটা মিলে 5 হয়ে গেল, তখন কি দুইটা সমান হয়ে গেল? জি। তার মানে হচ্ছে ব্যাপারটা এভাবে বলতে পারি, ডাব্লিউটাই বাড়াচ্ছে হচ্ছে নেট এফটা। আচ্ছা, ডাব্লিউটাই তো অ্যাকচুয়ালি এফ, এখানে ডাব্লিউ দিয়ে কিন্তু ওয়ার্ক বুঝাচ্ছে না এখানে, হ্যাঁ, ডাব্লিউ কিন্তু এমজি এখানে। ডাব্লিউ বাড়তেছে, ডাব্লিউ বাড়াতে এ আছে একটা এ প্রেজেন্ট এখানে, এবং এ প্রেজেন্ট থাকার কারণে ভি বাড়তেছে। এই ভিটা হচ্ছে বাড়াচ্ছে কাকে? এফ কে, এবং এফ যেহেতু বাড়াচ্ছে তার মানে আলটিমেটলি এক সময় এফটা এফ প্লাস ইউটা ডাব্লিউ এর ইকুয়াল হয়ে যাচ্ছে। হুম, বুঝছি ভাইয়া। আচ্ছা, টার্মিনাল ভেলোসিটি আমরা কখন পাবো?
W ইকুয়াল টু F প্লাস ইউ হয়ে যায়। W এর ওয়েটটা এবং F তো হচ্ছে স্টোকস ফোর্স, ইউটা হচ্ছে বুয়েন্সি। এখান থেকে আমরা টার্মিনাল ভেলোসিটি ইকুয়েশনটা বের করব। সো এখানে দেখো একটা যেহেতু স্ফিয়ার, তার মানে তার ভেলোসিটি আর ওয়েট হচ্ছে এটা। এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু দেখো তো। না ভাইয়া, বুঝছি। আচ্ছা, এবং বুয়েন্সি ফোর্সটা হচ্ছে এটা। এটা বুঝতে আশা করি প্রবলেম নেই। ভি রো এফ, এখানে এফ মানে যার মধ্য দিয়ে পড়তেছে, আর এখানে রোটা কিন্তু হচ্ছে যে অবজেক্টটা পড়তেছে তার রো এস হচ্ছে যে অবজেক্টটা পড়ে, রো এফটা হচ্ছে যার মধ্য দিয়ে পড়ে, আর স্টোকস ফোর্স হচ্ছে এটা। তো একটা যখন টার্মিনাল ভেলোসিটি পেয়ে যাব তার কন্ডিশন কি হবে? W ইকুয়াল টু F প্লাস ইউ। সো এখানে সেটাই করছে এবং সেখান থেকে ভিটা বের করে নিয়ে আসছে। অলদো তোমাদের কখনো এটা প্রুফ করা লাগবে না, বাট তোমরা খাতায় একবার এটা নিজেরা করে দেখো এটা আসে কিনা। হুম। ভাইয়া, রো এফ কিসের ডেন্সিটি? রো এফটা হচ্ছে ফ্লুইডের ডেন্সিটি, মানে যার মধ্য দিয়ে পড়তেছে ফ্লুইড, লিকুইড। হ্যাঁ, আর রো এস হচ্ছে সলিডের ডেন্সিটি, যে জিনিসটা পড়তেছে তারটা। জি ভাইয়া, বুঝছি। হচ্ছে আমরা কেরোসিনের ভিসকাসিটি কোএফিশিয়েন্ট এটার যে ভ্যালুটা, এটার ভ্যালুটা বের করার চেষ্টা করব, দেখাতে পারা যায় কিনা। অন্তর বৃদ্ধি পায়, তুমি বৃদ্ধি পাওয়াটা তো দেখানোর দরকার না, তুমি দেখাবে যে লোহার ভিতর দিয়ে যখন পড়ে তার অন্তর্বেগটা কত। যখন মানে এখানে যেটা দেখাইলো সে তো কেরোসিন তেলের মধ্যে অন্তর্বেগটা দেখাইলো, তুমি যে এখন দেখবা যে পানির ভিতরে তার টার্মিনাল ভেলোসিটি কত আসে এটা বের করো। সেখান থেকে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো যে বাড়লো নাকি কমলো। একটা ছাতা দিয়ে আসলে এক্সপ্লেন করা যায়। যখন দেখবা একটা ছাতা, দেখো ছাতার যে বাইরের সারফেসটা এটা দেখবা অলওয়েজ টান টান থাকে। হ্যাঁ, এভাবে টান টান থাকে। তাকে ভিতরের দিকে টেনে রাখা হয়। দেখছো না ছাতার নিচে ভিতরের দিকে যে পার্টটা থাকে, 4-5টা স্টিল দিয়ে হচ্ছে একদম সেন্টারে চাপায় রাখা হয়। জি ভাইয়া। খেয়াল করে দেখছো এটা? আচ্ছা, তার মানে যখন তুমি কোনো কিছুকে ভিতরের দিকে টেনে রাখবা তখন দেখা যাবে কি ভিতর থেকে একটা টান দিবা, তখন দেখা যাবে তার আউটার সারফেসটা একদম স্মুথ থাকবে। হুম। ছাতার ঘটনা একটা এক্সাম্পল আর কি। এইখানেও সারফেস টেনশন আসলে সেই ঘটনাটাই ঘটতেছে। ঘটনাটা কি একটু এক্সপ্লেন করি। যে স্যার, এটা মনে করে লিকুইডের একটা মলিকিউল, এই যে এটা একটা প্রত্যেকটা হচ্ছে এক একটা মলিকিউল। এই যে মলিকিউলটা সে করবে কি, চারপাশ থেকে কিন্তু ফোর্স পাচ্ছে, এপাশ থেকে এপাশ থেকে, এটা 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 এটা, আলটিমেটলি সবগুলো ফোর্স একজন আরেকজনকে ব্যালেন্স করে দিচ্ছে। সো ব্যালেন্স করার জন্য আলটিমেটলি তার কিন্তু কোনো নেট ফোর্স থাকতেছে না। ভালো কথা। কিন্তু যখন দেখা যাবে যে এই উপরের মলিকিউলটা ঠিক আছে, তার আশেপাশের ফোর্স গুলো নিউট্রালাইজড হয়ে যাচ্ছে, এই পাশের ফোর্স এরা নিউট্রালাইজড, বা এই পাশের ফোর্স এরা নিউট্রালাইজড হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কি যে আলটিমেটলি উপরের দিকে তার কিন্তু কোনো ফোর্স নাই, তাই না? জি ভাইয়া, নাই। সো উপরের দিকে যেহেতু তার কোনো ফোর্স নাই, তার মানে কি আমরা বলতে পারি তাকে নিচের দিক থেকে টান দেওয়া হচ্ছে। নেট ফোর্সের কথা যদি চিন্তা করি, আমি বলতে পারি না সে মলিকিউলগুলো নিচের দিক থেকে তাদেরকে টেনে ধরা হচ্ছে। হুম। জি ভাইয়া। এই যে নিচে তাকে নিচের দিক থেকে টেনে ধরা হচ্ছে, এই জন্য লিকুইডের আউটার সারফেসটা সবসময় টান টান অবস্থায় থাকতে চায়। এই যে লিকুইডের এই প্রপার্টিটা, তার আউটার সারফেসটা অলওয়েজ টান টান অবস্থায় থাকতে চায়, এই প্রপার্টিটাকে বলা হয় লিকুইডের পৃষ্ঠটান, ইংলিশে যেটাকে বলে। খুব সুন্দর ট্রান্সলেশন, পৃষ্ঠের জন্য সারফেস আর টানের জন্য টেনশন। সো এটার মানে হচ্ছে ইংলিশ টার্মটা হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশন ঘটনাটা কি সবার কাছে ক্লিয়ার? ভাইয়া, আর কি কি এক্সাম্পল আছে ছাতা ছাড়া? যে কোনো একটা অবজেক্টকে, ধরো যে কোনো একটা বল, যে কোনো একটা জিনিস তুমি যখন তাকে ভিতর থেকে টেনে রাখবে, ধরো একটা তুমি একটা কাগজই মনে করো না কেন, হুম। একটা কাগজ, একটা শক্ত কাগজ মোটামুটি, যেমন তার শেপ চেঞ্জ হতে পারে, তুমি যখন কোনো একটা রশি বা সামথিং কিছু একটা দিয়ে তাকে টেনে ধরবা। আরেকটা এক্সাম্পল, তোমরা কি কখনো দেখছো যে ওই যে সুত, এখনকার দিনে তো জিনিসগুলা নাই, ওই কাপড়কে যখন ইয়া করে একটা গোল চাকতির মতো স্ট্রাকচার, যেখানে কাপড় দিয়ে তারপর সেলাই করে, এরকম কখনো দেখছো? আগেরকার দিনে করতো আর কি।
চাচি মানে খালারা, যে এরকম একটা চাকতির মতো স্ট্রাকচার, সেখানে কাপড় সেটার উপর কাপড় দিয়ে রাখতো, তারপর সেলাই করতে খুব হ্যাঁ সুবিধা হ্যাঁ হইতো হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া বুঝছি। ওইখানেও এরকম একটা এক্সাম্পল দেখছো? আচ্ছা, মাহিন, নাফিস, তোমরা কি দেখছো ভাইয়া এরকম কিছু? আচ্ছা, না দেখলেও সমস্যা নাই। তো সেটাকেও এরকম একটা স্ট্রাকচার, সেখানে কিন্তু দেখবো যে আউটার সারফেসটা খুব টান 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 করেই রাখা হয়েছে যাতে সেলাই করতে সুবিধা হয়। হুম, সেখানেও তাদেরকে নিচের দিকে টেনে ধরে রাখা হয় যাতে আউটার লেয়ারটা বা কাপড়ের আউটার সারফেসটা টান টান অবস্থায় থাকে, যাতে সেলাই করতে সুবিধা হয় আর কি। হুম, বুঝছি ভাইয়া। ওকে, সো এই সারফেস টেনশন নিয়ে আমরা কিছু ম্যাথ দেখবো। বলতো এগুলো দরকার নাই, দরকার নাই। আচ্ছা হ্যাঁ, এখন এই যে সারফেস টেনশন, এখান থেকে একটা জিনিস দেখবা, একটা জিনিস যখন টান টান হয়ে থাকে তখন কিন্তু তার এরিয়াটা সবচেয়ে কম থাকে। সাপোজ তুমি একটা বইয়ের উপরই মনে করো, হ্যাঁ, একটা বইয়ের উপর স্কচ টেপ কাচাবা, তখন যদি একদম লেয়ার ঘেঁষে টান টান অবস্থায় না দাও, তাহলে একটু বেশি স্কচ টেপ লাগবে না? যদি একদম টান টান থাকে, সেখানে কি সবচেয়ে কম পরিমাণ স্কচ টেপ লাগে না যে কোনো জায়গাতেই তুমি যে কভার করতে চাচ্ছ? জি ভাইয়া। তার মানে কি, যেহেতু লিকুইডের সারফেসটা অলওয়েজ টান টান থাকতে চায়, তার মানে তার আরেকটা টার্গেট যেটা এখান থেকেই ওরিয়েন্টেড, সেটা হচ্ছে সে তার সারফেস এরিয়াটাকে সবসময় লোয়েস্ট অ্যামাউন্টে রাখতে চায়। মানে সারফেস এরিয়া যত লোয়েস্ট রাখতে পারবে, যেই স্ট্রাকচারে থাকলে সে তার সারফেস এরিয়াটাকে সবচেয়ে লোয়েস্ট রাখতে পারবে, সে সেই সারফেসটাই বা সেই স্ট্রাকচারটাই সে ফলো করবে। সাপোজ এখানে একটা এখানে আছে 5 মিটার কিউব, সাপোজ এটা তার কমবে না। এখন যেই স্ট্রাকচার ধারণ করলে সে এই 5 মিটার কিউবটা লোয়েস্ট এরিয়া জুড়ে থাকতে পারবে, সে যাবে অলওয়েজ সেই স্ট্রাকচারটাই ধারণ করতে। এটা হচ্ছে লিকুইডের একটা প্রপার্টি, যেটা অ্যাকচুয়ালি সারফেস টেনশন থেকে ওরিয়েন্টেড। এটা কি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে মোটামুটি আমরা এই সারফেস টেনশন নিয়ে নেক্সট দিন এই সারফেস টেনশনের কিছু ম্যাথ দেখবো, আরো ডিটেইলস একটু আলোচনা করবো আর কি সারফেস টেনশন নিয়ে। আই হোপ নেক্সট দিন যদি পুরোটা করি তাহলে হয়তো এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে আর কি, বা হয়তো নেক্সট দিনের পর আরেকদিন লাগবে আর কি।